সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমাদের অতিথি ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং মোহাম্মদ শাহেদ। আমরা একটু বিরতির আগে আলোচনা করছিলাম এই অভিযানে পুলিশের নানান সাফল্য নিয়ে। তবে যে কোনো কাজেই আসলে ত্রুটি বিচ্যুতি থাকে, অনেক রকম প্রশ্ন ওঠে। সেই প্রশ্নগুলো ওঠানো দরকার এই কারণে যে যাতে এই সমস্ত প্রশ্নের উত্তর যেন তারা দেয় এবং ধোঁয়াশা যেগুলি সেগুলি কাটে। নিশ্চয়ই এটা দেখেন, এই কথাটা আসলে আমি দুই রকম ভাবে দেখি। আসলে আমি এখানে তিনজন কথা বলছি, ইভেন আমরা পুলিশকে কিন্তু এটা কিন্তু ওয়ান সোর্স অফ পুলিশকে উই আর হেল্পিং দ্য কমিউনিটি। অ্যাকচুয়ালি পুলিশকে আমরা সাহায্য করছি। দেখুন, পুলিশের মধ্যে অনেক চৌকস অফিসার আছেন যারা এই ধরনের জীবনের চ্যালেঞ্জ নিয়ে তারা জঙ্গিবাদকে মোকাবেলা করছেন এবং আমার আপনার জন্য একটা সিকিউর বাংলাদেশ গড়ার তারা কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে কিন্তু সন্দেহের কোনো জায়গা নেই। আমার জায়গাটি হচ্ছে কোনটা, যে আমরা যদি পুলিশকে এই জায়গাগুলিকে আমরা ধরে না দিই তাহলে কিন্তু জঙ্গিরা বরং এই ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আপনাকে আমি ছোট্ট একটু ঘটনা দিই এক সেকেন্ডের মধ্যে। যেমন কল্যাণপুরে যে 9 জন নিহত হয়েছে, এর মধ্যে লাফিয়ে কিন্তু একজন পালিয়ে গেছে। 9 জন যে নিহত হয়েছেন, পুলিশ 8 জনের পরিচয় দিয়েছে। নামগুলি আমি একটুখানি মনে রাখার জন্য: রবিন, অভি, আতিক, সোহান, ইমরান, তাপস, ইকবাল ও সাব্বির। মানে এটা পুলিশের দেয়া তথ্য আর কি, সত্য মিথ্যা আমি আশা করবো যে এটাতে আকাশ বাঁধনের মতো হবে না। কিন্তু যেই জঙ্গিটা গুলিবিদ্ধ তার নামটি কিন্তু আমরা জানতে পারিনি এখন, যেদিন ধরা পড়েছে। যিনি পালিয়ে গেছেন তার নামটা জানিনি, এবং আরেকজন জঙ্গি যিনি মারা গিয়েছেন তার নামটা আমরা এখনো পাচ্ছি না। মানে মানুষের আসলে আমাদের কথাটি হচ্ছে কি, যে এখন সরকার বাস করছে 2016 সালে, এবং এমন একটি জায়গায় যেখানে সারা বিশ্ব, ওই যে নিজেরা বলেছেন যে 5টি ছেলে 6টি ছেলের জঙ্গিপনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, এমন একটা জায়গা কিন্তু ভাইব্রেন্ট সময় আমরা কিন্তু বসবাস করছি। সুতরাং আপনাকেও কিন্তু সবকিছু অ্যাকাউন্টসের মধ্যে নিয়েই আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। আপনাকে যেমন আমার প্রশ্নের উত্তর দিতে হবে, এটা যেমন আপনার জব এবং রেসপন্সিবিলিটি, আবার পাশাপাশি গুড গভর্নেন্স আপনাকে কনফার্ম করতে হবে, এবং পুলিশের যে ডিউটি এবং এর মধ্যে তাদেরকে হিউম্যান রাইটস মেনটেন করেও রুল অফ লটাকে তারা এস্টাবলিশ করবেন। এই সারা বিশ্বের এটাই প্র্যাকটিস। এখন এর মধ্যে ত্রুটি বিচ্যুতি ঘটবে, আমরা কথা বলবো, পুলিশ সেটা সংশোধন করে আগামীতে আরো বেটার সার্ভিস দিবে। এটাই সারা বিশ্বে ডেভেলপ করতে করতে আজকে সিভিলাইজ এই জায়গায় এসছে। প্রশ্নটি হচ্ছে যে আপনি আসলে কিভাবে দেখছেন, কেন এই সমস্যাটি? আপনি দেখবেন আজকে 2016 সাল, বাংলাদেশের জঙ্গির মানে বীজ বপন করা হয়েছে। এটা হচ্ছে সরকার দলীয় যারা এখন আছেন তাদের ভাষা মতে যে বাংলা ভাইকে দিয়ে নাকি শুরু হয়েছে, এটা বলা হয় কথার প্রসঙ্গে। এটা রাজনৈতিক বাকি বাতও হতে পারে, আবার আংশিক সত্য আংশিক মিথ্যাও হতে পারে। মানে সত্য না কেন? না, সত্য মিথ্যা কেন বলছি, যে এই বাংলা ভাইয়ের বলতেছে বাংলা ভাই দিয়ে জঙ্গিপনা শুরু। এখন জঙ্গিপনা দুই ধরনের, একটা জঙ্গি হচ্ছে ইসলামী মিলিটেন্ট জঙ্গি, আর একটা জঙ্গিপনা তো আমরা দেখেইছি অনেক ধরনের, বামপন্থীদের হত্যাকাণ্ড দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি আক্রমণ করতে দেখেছি, ভারতীয় হাই কমিশনের উপরে তাকে মেরে ফেলার ওই প্রবণতা তো নাই, এখন তো মিলিটেন্ট। না, এখন কথা হচ্ছে যে আপনি শুধু জঙ্গি টার্মটা আপনি কিভাবে ইউজ করছেন সেটার উপর নির্ভর করছে। ইসলামী জঙ্গি, এখন আপনি যদি বলেন ইসলামী জঙ্গি বলে কিছু নাই, বাট যারা ইসলামে জঙ্গি বলে কিছু নাই, জঙ্গিপনা বলে কিছু নাই, এখন যারা করছে তারা ইসলামী নামটাকে নিজেদের কোলে এনে, নিজেদের ঝোলটা তাদের সঙ্গে এনে তারা ব্যবহার করছে। তাহলে কি বলা হবে তাদের? না, আসতেছি। এখন যারা এটা করছে তারা দেখবেন যে খুব সূক্ষ্মভাবে যে কাজটি করার চেষ্টা করতেছে। বাংলা ভাইরা আমরা দেখেছি তারা ইসলামের নাম নিয়ে শুরু করেছিল, এবং সেখানে শায়েখ আব্দুর রহমান, আওয়ামী লীগের তৎকালীন হুইপ মির্জা আজমের দুলাভাই শায়েখ আব্দুর রহমান দিয়ে কিন্তু তারা তাদের গুরু বা মেইন লিডার ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে এটাকে বিএনপির সময় বিচার হলো, কেয়ারটেকার সময় তাদেরকে ধরে তাদের ফাঁসিও কার্যকর। মাঝখানে তো একটা অধ্যায় বললেন না, পৃষ্ঠপোষকতাও তো ছিল। পৃষ্ঠপোষকতা দিয়ে আপনি যেমন মির্জা আজমের কথাটা বললেন, এখানে আমি একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করতেই হবে এখানটা আমাকে। আপনারা মির্জা আজম সাহেবের কথা নিয়ে আসলেন, আপনাদের দলের অনেক নেতার ভাই, দুলাভাই এরকম জঙ্গিবাদের সাথে জড়িত। আপনি নাম প্রকাশ করলেন, আমি নাম প্রকাশ করলাম না, এইটুক ভদ্রতা রাখা উচিত। আপনি ইনফরমেশন যুক্ত বলেন। আমি মির্জা আজম সাহেবের কথাটা কেন বললাম সেটা একটা যুক্তি আছে, এটা বোঝানোর জন্য, যেহেতু আমাদের দেশে যেটাই ঘটে তার সঙ্গে একটা পলিটিক্যাল একটা বায়াসনেস কাজ করে। আমি কিন্তু বোঝাচ্ছি না যে মির্জা আজম করেছে বলে খারাপ হয়েছে বা শায়েখ আব্দুর রহমান করেছে বলে ভালো হয়েছে, নট লাইক দ্যাট। আমি মির্জা আজম সাহেবের কথাটা এই জন্য বললাম, মির্জা আজমের জায়গায় যদি XYZ হতো তাহলে কিন্তু নামটা আসতো না। মির্জা আজমের দুলাভাই কথাটা কেন প্রচার পেয়েছে, যেহেতু আমার দেশের পলিটিক্যাল ব্লেম গেমটা খুব স্ট্রং। আমি ওইটা অর্থে বুঝেছি, আপনি ধরে তারপর আপনি আগাবেন না। কিন্তু আপনি যদি এইভাবে বলতেন মির্জা আজমের দুলাভাই
কিন্তু আবার বিএনপি সময় পৃষ্ঠপোষকতা পেয়েছে, আবার বিএনপি আবার বিচারও করেছে। এইভাবে যদি ধারাবাহিকতা হতো তাহলে বোঝা যেত আপনি যে কেন আপনি আশা করেন যে সব ধারাবাহিকতার ভালো কথাগুলো আমাকেই বলতে হবে? আমার কথা হচ্ছে যে আমি তো আমার মতো করে বলবো। আপনি যদি একটা আংশিক না, না, ইনফরমেশন আমি ইনফরমেশন আংশিক, এটা কিন্তু এটা হচ্ছে গ্লাসে পানি দেখার মতো। আপনি বলতে পারেন গ্লাসটা অর্ধেক ভরা, আমি বলতে পারি গ্লাসটা অর্ধেক খালি। এটা নিয়ে এতটুকু হতেই পারে। কিন্তু কেন আমরা একসাথে মিলে একই কথা বলবো না? একসাথে মিলিয়ে এই কথাটা বলবো না এই জন্যই যে আমরা যখন ক্ষমতায় ছিল বা আছি, কেউ বিরোধী শিবিরের জন্য কোনো স্পেসটি তৈরি করিনি কখনো আমরা। আজকে দেখুন এই যে পলিটিক্যালের মধ্যে এলিমিনেশন চলছে, যে আপনি দেখেন কেন এটা হচ্ছে। যদি আপনি ধরে নেন যারা ভুল করছে আপনি সবারই সমালোচনা করেন, যেমন ধরেন আপনি দেখেন বিএনপিরও করেন, আওয়ামী লীগেরও করেন, সবারই করেন। কথা তর্কের হাতে ধরে নিলাম বসে পৃষ্ঠপোষকতা হয়েছে, আমি তর্কের হাতে ধরে নিলাম বিএনপির সময় বীজ বপন হয়েছে, কথা আপনি যখন সুযোগ পেলেন, আমি ধরে নিলাম যে একটা পক্ষ ভুল করেছে, বিএনপি ভুল করেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তারপরে কিন্তু আপনি আবার 7টি বছর সময় পেয়েছেন সেই বীজ উপড়ে ফেলার, তার শাখা প্রশাখা কেটে দেওয়ার, তার মূল উৎপাটনের। বিএনপি সময় পেয়েছে 2003-এ, কথা খেয়াল করেন, 2003 থেকে শুরু হয়েছে, 2005-এ বিএনপি শেষ। 2 বছরে আমি তর্কের খাতে ধরে নিলাম বিএনপি এটাকে প্যাট্রোনাইজ করেছে, বাট বিএনপি তো বিচারও শুরু করেছে এবং ফাঁসিও কার্যকর হয়েছে। তার পরবর্তীতে আপনার অ্যাকশনগুলি কি ছিল সেটা কিন্তু আমাদের দেখবার বিষয় আছে। আপনি বলেছেন যে জিরো টলারেন্সে আপনি এটা এন্টারটেইন করছেন, কিন্তু আজকে সারা দেশে আপনি তো সহযোগিতা করছেন না। না, আমার সহযোগিতা চাওয়া হচ্ছে কি, মানে আপনি সরকারের তো প্রথম কথা হচ্ছে যে সহযোগিতার 2 রকম প্যাটার্ন আমার দেশে রাজনীতিতে সারা বিশ্বের যে প্র্যাকটিস, সেটা হচ্ছে কি যে সরকারি দল বিরোধী দল, এটা একটা দাঁত এবং আতের সম্পর্ক। এনি টাইম ruling party could be a opposition party or opposition party could be a government party any time যদি ইলেকশন হয় আর কোনো কারণে। সেই প্র্যাকটিসটা তো বন্ধ। আপনি সারা জীবনের জন্য ভোটকে পাঠিয়ে দিয়েছেন জাদুঘরে, বিরোধী দলকে বলছেন তারাই নাকি নিজেরাই জঙ্গি। আপনি আসুন, আপনাকে ফরমেশনগুলো দেখতে হবে। তো আপনি বিরোধী দলকে বলছেন জঙ্গি, জনগণকে আপনি সারা দেশে আজকে দেখেন বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান সব মিলিয়ে নালে 200 তাদের সোলজার ছিল, কথা বলছি, আজকে তো 2 লক্ষে ছড়িয়ে গেছে। কেমন করে? কারণ আজকে যেখানে আমরা সন্ত্রাসীদের ধরছি, ভুল ক্রমে হোক শুদ্ধ করে হোক, তাদেরকে আবার জঙ্গি প্যাটার্নও দিয়ে দিচ্ছি। তাদের সঙ্গে আবার অনেকে বলছে যে এটা মিডিয়ার প্রচার হতে পারে, অনেকে বলছে আবার সরকার থেকেও বলা হচ্ছে, আবার মন্ত্রীরাও বলছে, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে বলা হচ্ছে জঙ্গি নেত্রী। না, বড় একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা যে নেই, না এটা আপনি বলবেন কেন? এই জন্যই নেই, এই কারণেই বলবো, কারণ আপনি নিজে একটু আগে বলেছেন বিএনপির সঙ্গে বিচার হয়েছে। না, বিএনপির কথা আসছে কেন? তাহলে আরো একটি বড় রাজনৈতিক দল আছে। আপনি কাদের কথা বলছেন? বা এটা সরকারের ভাষায় জামাত ইসলাম। জামাত ইসলামী যদি জঙ্গি দল হয় তাহলে খুব ভালো একটা যুক্তি আছে আমার কাছে পার্সোনালি। আমি যেমন দেবনাম ধরি, হিজবুত তাহরির জঙ্গি দল, নিষিদ্ধ ঘোষিত। আপনি এই দলের কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করছেন, সরকারি দাবি মতে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন কিন্তু আপনি। তারপরে আসুন বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে জেএমবি, এরকম যতগুলি নাম আমরা পেয়েছি ইতিপূর্বে, সরকারও সরকারও প্রম্পটলি অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে, অথবা তাদেরকে নির্মূল করার চেষ্টা করেছে, এবং ওই দলের সদস্যবৃন্দ থেকে সরকার মিনিমাইজ করার চেষ্টা করেছে যাতে তারা বৃদ্ধি না। তাহলে এদের যদি মাস্টার মাইন্ড জামাত ইসলামী হয়, আপনার আমার সরকারের কথার মতো বলছি, এদের গুরু যদি জামাত ইসলামী হয়, এদের মেইন মানে ফোকাস বা এদের মূল শিকড় যদি জামাত ইসলামী হয়, তাহলে তাদেরকে নির্মূল করা, তাদেরকে বিশুদ্ধ করার দায়িত্ব তো আপনার এই হিজবুত তাহরির আগে ছিল। দায়িত্ব তাদেরকে সবাইকে দায়িত্ব পাচ্ছে না, যেহেতু বড় একটি রাজনৈতিক দল তার সাথে আছে। বড় রাজনৈতিক দল তো আরো অনেক কিছু করছে না। হাউ ডু ইউ লিসেন? আপনি তাদেরকে এন্টারটেইন করছেন। খালেদা জিয়া চাওয়া না চাওয়ার সাথে আপনি বসে আছেন, আর রাষ্ট্র পুরো আপনার কথাই চলে, আর খালেদা জিয়ার ইচ্ছা জামাতে সিদ্ধ হয় না। এই হাস্যকর কথা আমি আপনি শুনে হয়তো চা খেতে গল্প করতে পারবো। কি দিয়ে বুঝাবো? মানে আমরা যদি করি যে বেগম খালেদা জিয়াও চান, শেখ হাসিনাও চান, তাহলে কাজটা সহজ হয়ে যায় কিনা? আরো আগে চাইতে হবে কাকে, যেটা আমাদের শাহেদ ভাই ক্লিয়ার করে দিয়েছেন। আমি তো এই জন্য এই পয়েন্টে থাকতে চাই। শাহেদ ভাই বলেছেন রাষ্ট্র যা বলবে তার উপরে আমাদের আস্থা স্থাপন করতে হবে। আমার কথা হচ্ছে রাষ্ট্র যখন চাবে, রাষ্ট্রের যখন দয়া হবে যে জামাতের মতো জঙ্গি দল থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে, সেই রাষ্ট্রের সেবাটা গ্রহণ করার জন্য আমি আপনি উদ্গ্রীব চাতক পাখির মতো তাকিয়ে আছি। রাষ্ট্র এই সেবা আমাদের দিচ্ছে না কেন? রাষ্ট্র যখন মনে করবে যে জামাত ইজ নট এন্টাইটেড টু বি এ গুড পার্টি অর ব্যাড পার্টি, হোয়াটএভার, এখনকার নির্বাচন কমিশন নিবন্ধন করে দেন আপনি। একটু বলি, এখনকার রাষ্ট্র যদি চায় জামাত নিষিদ্ধ, পরের রাষ্ট্র এসে যদি আবার তাকে পুনর্জীবিত করে, তখন দেখুন। আচ্ছা, আমি একটু আসি, এটা উত্তরটা থাকলো। ব্যারিস্টার পারভেজের কথা শুনলে মনে হচ্ছে যে এটা একটা কোর্টের এজলাস। এখন এখানে তো যুক্তি দিয়ে তো কথা বলা যাবে না ব্যারিস্টার পারভেজ। এখানে বিষয়টি হচ্ছে, আপনি হিজবুত তাহরির কথা বললেন, এরা বললেন
জামাত ইসলামী একটি নিবন্ধিত রাষ্ট্র, মানে একটি দল ছিল, অন্যগুলো কিন্তু নিবন্ধিত ছিল না। এরা গ্রোন আপই হয়েছিল জঙ্গিবাদ দল হিসেবে, সেগুলাকে করা হয়েছে। একটি নিবন্ধিত রাজনৈতিক দলকে ভ্যাকেট করতে গেলে বেশ কিছু প্রক্রিয়ার প্রয়োজন, সেই প্রক্রিয়ার মধ্যে সরকার রয়েছে এবং জামাত ইসলামী কিন্তু এখন ইলেকশন করতে পারে না। ইলেকশন কাদের মাধ্যমে করে? ইট ইজ দি ব্যানার অফ দি বিএনপি। আপনারা ভুলে যাচ্ছেন কেন? যেই জামাত ইসলামী তাদের দলীয় সিদ্ধান্ত ছিল একসময় বাংলাদেশের স্বাধীনতা তারা চায়নি, তাদের দলীয় সিদ্ধান্ত ছিল তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, সেই জামাত ইসলামীকে নিয়ে কিন্তু আপনারা একটি মানে জোট গঠন করেছেন। সেই জামাত ইসলামী আজকে আপনারা দাবি করেন যে আপনাদের নেতা একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, আপনারা দাবি করেন সেটাকে। দাবি না, এটা আপনাদের দাবি। এটা দাবি হলে তো ইতিহাস, আমি একটু বলি, দাবি করলে তো আমি বলি এটা দাবি, অবশ্যই দাবি, এটা আপনাদেরও দাবি, এটা বিএনপিরও দাবি। এবং কোন কোন সময় আপনারা আপনাদের নেতাদেরকে বিএনপির ঘোষকও বলে, মানে এই স্বাধীনতার ঘোষকও বলে থাকেন। আমি তর্কের খাতিরে আপনার এই কথাগুলোকে আমি মনে করলাম যে ঠিক আছে, আপনার কথাগুলোকে আমি মেনে নিলাম। যদি তাই হয় তাহলে একটি স্বাধীনতা বিরোধী শিবিরের সাথে আপনারা কিভাবে একটি রাজনৈতিক সম্পর্ক তৈরি করলেন? সেই সম্পর্ক তৈরি করেই আজকে কিন্তু আপনারা জঙ্গিবাদের উত্থান করেছেন। সেই সম্পর্ক তৈরি করে আজকে বাংলাদেশে তারা নাই করলো, কিন্তু ওই যেটা বলছেন যে সরকার তো নিষিদ্ধ করতে পারতো, সেটা করছে না। সেই প্রক্রিয়া কিন্তু চলছে দীপু ভাই, সেই প্রক্রিয়া কতদিন লাগে? এটা আমার মনে হয় এটা একটু সময় লাগে। আপনি দীপু ভাই একটি দেখেন, বঙ্গবন্ধু হত্যা হয়েছে আজ থেকে বহু বছর আগে, সেটার বিচার কিন্তু আমরা পেয়েছি এত বছর পরে। আপনি জানেন যে একটা আইনি প্রক্রিয়ায় কিন্তু বিচার পেতে একটু সময় লাগে নাকি? অনেকে বলে এটা ট্রাম্প কার্ড, যতক্ষণ জামাত থাকবে, বিএনপি থাকবে, সরকারের জন্য সুবিধা হয় দেশি বিদেশি একটা আন্তর্জাতিক মহলকে দেখাতে। আপনি আমাকে একটা জিনিস বলেন, জামাতের সাথে এতই অতিষ্ঠ হয়েছে যে এখন কিন্তু বিএনপি নেতারাও বলছেন যে তারা জামাত থেকে বাদ দিয়ে সরে আসতে চাচ্ছেন। তাহলে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জামাতের মানে এটা যদি সরে আসে তাহলে এটা কি অভিনন্দনযোগ্য হবে? না, এখন বিষয়টা হচ্ছে যে জামাত থেকে যদি বিএনপি সরে আসে, এখন কতটুকু মানসিকভাবে তারা সরে আসবে এটা আমি জানি না। হয়তোবা এটা আত্মিক দিক থেকে ইট ক্যান বি সেপারেটেড। মানে এখন যেটি জামাতের সাথে বিএনপির সম্পর্ক, ইটস লাইক এ হাজব্যান্ড এন্ড ওয়াইফ। না, তবুও দৃশ্যত সরে আসলেও তো একটা মানে ভালো হয় নাকি? সরে আসলে এটা তো আমরা অভিনন্দন জানাই, আমরা বিএনপিকে একটি অভিনন্দন জানাই। বাট তারা যে অতীতে যে ভুল কাজটি করেছে আমরা দেখেছি, একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী, যার অলরেডি যুদ্ধ অপরাধী হিসাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যাকে ফাঁসি কার্যকর করা হয়েছে, তাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের পতাকা তাদেরকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই অপরাধ থেকে কিন্তু বিএনপি কখনোই বেরোতে পারবে না, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি কখনোই আলাদা হতে পারবে না। আজকে জঙ্গিবাদ নিয়ে আমরা এত কথা বলছি, আমি ব্যারিস্টার পারভেজকে আলোচনা শুরুর আগেই বলেছিলাম যে আমরা কিন্তু দোষারোপের জায়গায় যাব না, আমরা আওয়ামী লীগ বিএনপি দোষারোপের জায়গায় যাব না। সেই দোষারোপের জায়গায় না গিয়ে আমরা কিভাবে এখান থেকে পরিত্রাণ পেতে পারি আমরা সেই আলোচনায় আসি। কিন্তু উনি কিন্তু দোষারোপের জায়গায় চলে গেলেন, তিনি চলে গেলেন ইলেকশনের কথায় চলে গেলেন, অনেক কথায় উনি চলে গেলেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই দোষারোপের রাজনীতি করে আপনি কতক্ষণ টিকবেন? না, আমরা টিকতে পারবো না। আমরা এই জন্য একটু অন্য প্রসঙ্গ আসি, খুব আমাদের হাতে সময় নেই। নির্বাচনের জন্য এমপিদের প্রস্তুতি নেওয়া হয়েছে এই ডামাডোলের মধ্যে। আমরা 2019 সালে কথা বলেছেন, আমি পড়েছি 19 সালে। হ্যাঁ, আমি শুনেছি সংসদে। আপনি মজার একটা তথ্য দেই, যে শাহেদ ভাইয়ের জন্য ভালো হবে। শাহেদ ভাই কিন্তু এটা পরিচয় আছে, উনি কিন্তু সম্পাদক পত্রিকার। তথ্যগুলি ওনার জানা থাকলে ওনাদের সুবিধা হবে। 2014 সালে 5ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অভূতপূর্ব যে নির্বাচনটি সংগঠিত হয়েছিল, সেই নির্বাচন নামটা আমি প্রয়োগ করতে চাই না, বাট যেহেতু তারা আছেন ক্ষমতার জন্য বললাম। সেই নির্বাচনে আমাদের একজন মন্ত্রী আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক সাহেব। উনি তখন সংসদের পার্লামেন্টে দাঁড়ালেন 26শে অগাস্ট দুপুর 2:30টায়, আমার মনে আছে। বললেন আগামী 3 মাসের মধ্যে, সাহেব ভাই একটু খেয়াল করবেন, 3 মাসের মধ্যে জামাত নিষিদ্ধের বিল পার্লামেন্টে আসছে। 2014 সালের 5ই জানুয়ারি কিন্তু ইলেকশনের পরে, দায়িত্ব নেওয়ার পরে সরকার বলে গেল আগামী 3 মাসের মধ্যে জামাত নিষিদ্ধের বিল আসছে। উনি ঘোষণা দিলেন কোথায়? মহান সংসদে দাঁড়িয়ে সবার কাছে বক্তব্য দেওয়া, মানে কি কমিটমেন্ট, ইটস ওয়ান সোর্স অফ কমিটমেন্ট, যে আশ্বস্ত করছেন যে জামাত নিষিদ্ধের বিল আসছে। সেই 14 সালের পরে 3 মাস তো পার হয়েছেই, 3 বছর হতে চলল।
মানে আজ পর্যন্ত আমরা কিন্তু ন্যূনতম কোনো উদ্যোগ দেখিনি। আমি বলছি না যে মানে এতে কি অনেকে দুঃখিত, মানে এটা মানে কারা মানে দুঃখিত, মানে হচ্ছে না, মানে এটা কি মানে খুব দাবি, মানে কোন পক্ষ থেকে দাবি আছে? দ্যাটস অলসো মাই সেইং, যে আসলে এই আওয়ামী লীগ যদি, যেখানে আমি খোলা বলা বলি 16 কোটি জনগণ, ধর্ম মন্ত্রণালয় যদি বলে আগামীকাল ঈদ, চাঁদ দেখা গেছে, আমরা চাঁদ ঈদ পালন করছি, খুব ফ্র্যাঙ্কলি বলছি, সেই জায়গাটাকে এত সেক্রেট জায়গা কিন্তু আমরা আস্তে আস্তে স্থাপন করে ঈদের মতো রমজানের মতো জিনিসটা পালন করছি। আর সেখানে জামাতের মতো একটি জঙ্গি দল সরকার কর্তৃক কনফার্মেশন দেওয়া এবং শাহেদ ভাই কর্তৃক সার্টিফাইড করা হলো যে হ্যাঁ জামাত অবশ্যই যে স্বাধীনতা বিরোধী পাশাপাশি জঙ্গি, দুটো তকমা। এত ডেঞ্জারাস একটা পার্টি বাংলাদেশে এক্সিস্ট করছে, সেখানে শুধু সেটাকে নিয়ে আপনারা ঘরও করছেন। আসছি, সেখানে খালেদা জিয়ার একটু স্নেহেতে সেটা রক্ষিত হয়ে যায়। আর সরকারের এত বিরাট ভাজনতা, আপনাদের এত উপর্যুপুরি দাবি, এত ব্লেম, সেটাকে পাচ্ছে না সরকার, তাদের নিষিদ্ধ করতে পারে না। তার মানে কি সরকারের চেয়েও অনেক বেশি স্ট্রং খালেদা জিয়ার স্নেহ হয়ে দাঁড়াচ্ছে, আপনাদের কথা যদি সত্য হয়ে থাকে। আমার কথাটি আমাকে পক্ষ করবেন না, না না, আপনাদের বলতে আমি বুঝেছি, আমরা যেখানে বসে আছি কথা বলছি, আমি কোনো কিছু বোঝাচ্ছি। আমার কথা হচ্ছে যে আজকে যদি সরকার কোনোভাবে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিবাদী কোনো দলকে আমরা দেশে রাজনীতি করতে দিব না, বাংলাদেশে আপনি দেখান তো একটি সিঙ্গেল দল অথবা একটি সিঙ্গেল ম্যান হু ক্যান রেজ হিজ অর হার ভয়েস যে উই ডোন্ট এগ্রি। কথা কিন্তু ক্লিয়ার ব্যাপারটা। কিন্তু আজকে সরকারের পিক এন্ড চুজ না, এটা কি আপনি নিশ্চিত, মানে বিএনপি কি দুঃখিত হবে না? দেখুন, বিএনপির সাথে জামাতের ঐক্যটা আমি খুব ক্লারিফাই করি, এটা হচ্ছে একটা নির্বাচনী ঐক্য। আপনাকে বুঝতে হবে জামাতের সমস্যা নাই, আমি আসছি, জামাতের নিজস্ব একটা প্রতীক আছে ইলেকশন করা, জি জি, বিএনপির একটা সিম্বল আছে আলাদা, আমি আছে, আমি ক্লারিফাই শুনি। জামাতের নিজস্ব ম্যানিফেস্টো আছে, গণতন্ত্র আছে, কনস্টিটিউশন আছে, বিএনপি আলাদা কনস্টিটিউশন আছে, বিএনপির আলাদা কাউন্সিল হয়, জামাতের আলাদা কাউন্সিল হয়। বিএনপির লোক মারা গেলে কখনো বলা হয় না জামাতের নেতাকর্মী মারা গিয়েছে, বা জামাতের নেতা মারা গেলে বিএনপি বলা হয় না, দুইটা আলাদা রাজনৈতিক দল, আলাদা, এবং নির্বাচন কমিশন আলাদা নিবন্ধিত দল। শুধু জোট শুধু এক, কথাটা বুঝতে হবে। কিন্তু আমরা যখন একই ফ্ল্যাটে থাকি, খুব সিম্পল ভাবে করে নেই, একই ফ্ল্যাটের মধ্যে একজন ব্যবসায়ী থাকেন, একজন আইনজীবী থাকেন, একজন এই কালোবাজারি থাকতে পারেন, আরেকজন স্বর্ণ ব্যবসায়ী থাকতে পারেন। ওই ব্যবসায়ীদের যখন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন হয়, সেখানে কিন্তু নানা পেশার, নানা ধর্মের, নানা পথের লোক সেখানে কমিটিতে থাকে। দ্যাট ডাজন্ট মেক সেন্স যে ওই বাড়ির সবাই খারাপ লোক, ওই বাড়ির সবাই স্বর্ণ ব্যবসায়ী, বা ওই বাড়ির সবাই কালোবাজারি, বা ওই বাসায় সবাই স্বাধীনতা বিরোধী। এটা হচ্ছে ওই ফ্ল্যাটে থাকার কারণে সবার মধ্যে একটা সহমত। আমাদের বিএনপির সাথে জামাতের যে ঐক্যটা আপনারা দেখেন বাহ্যিক চোখে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সেটা হচ্ছে নির্বাচনী ঐক্য। নির্বাচনের পরপরই তো এবং নট অনলি দ্যাট, নির্বাচন ঐক্য বলতো যে জিনিসটা বোঝায়, আওয়ামী লীগের নির্বাচন ঐক্য আমরা দেখেছি কমন সিম্বল, বিএনপি সিম্বল কমন সিম্বল না, সিম্বলটাও ডিফারেন্ট। নির্বাচনী ঐক্য হলো কোথায় পারবে যাই? আপনি তো সবসময় তো জোটের মিটিং ডাকা হচ্ছে, জামাত ইসলামী যাচ্ছে, কারণ যেহেতু আমরা নির্বাচন চাচ্ছি, জামাত একটা ফেয়ার, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চেয়েছে, আমরাও চাচ্ছি, সেই ইস্যুতে আমরা একমত আছি। এবং নট অনলি দ্যাট, বিএনপি খালেদা জিয়া রিসেন্টলি বলেছেন না প্রতিনিয়তই কি তাহলে না, তাহলে রাজনৈতিক জোট কোথায়? তাহলে প্রতিনিয়তই কি নির্বাচন নিয়ে আলোচনার জন্যই আলোচনা বসা হয়? দেখুন দেবু ভাই, আপনি ব্যাপারটা খুব ক্লিয়ারলি বলেছেন, এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন, যে আমরা যে সবসময় যে দলের মধ্যে যে কথা জোটের মধ্যে আলোচনা হয়, এটা কি ইলেকশন সংক্রান্ত কিনা? আমি তো বলবো হ্যাঁ, এখন পর্যন্ত ইলেকশন সংক্রান্ত। কেন ইলেকশন সংক্রান্ত? যেহেতু থেমেছি কোথায় আমরা, 2014 সালের 5ই জানুয়ারির যে কমন ইলেকশনটি হওয়ার কথা ছিল, ভালোভাবে যেভাবে হওয়ার কথা একটা ইলেকশন, সেভাবে যদি হতো, তাহলে আজকে এই জোট থাকতো না, আমি নাও থাকতে পারতো, ইউ নেভার নো। মানে আপনি অনুমান করছেন, আমি বলছি যে হয়তো বিএনপি মনে করতে পারতো যে আমরা এই জোটটা রাখবো না, আবার যদি মনে হতো করতে পারতো যে হ্যাঁ রাখবো, মনে করলেন সমালোচনা করবেন, বিএনপিকে আবার ভোট দিবেন না। আপনাকে আমার কথা, চয়েসটা তো আপনি যখন না আপনি ডেমোক্রেটিক প্র্যাকটিস, আপনি নির্বাচনী ঐক্য হলেও তো সেখানে নির্বাচন তো রাজনীতির বাইরে না, রাজনৈতিক ধ্যান ধারণা সমমনা থাকলেই একটা নির্বাচনী ঐক্য হয়। আপনি শুধুমাত্র আপনি কি তাহলে আওয়ামী লীগের সাথে জোট করবেন না? আওয়ামী লীগের সাথে সমমনা ছিল, আওয়ামী লীগের সাথে কি জোট করবেন আপনি? হ্যাঁ, না মানে বিএনপি কি আওয়ামী লীগের সাথে জোট করবে? না, আমাদের সাথে বিএনপির জোটের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। কেন অন্যরকম হয়ে যায়? বাংলাদেশের দুটি দল, দে কুড বি ইন পাওয়ার,
সেক্ষেত্রে একটু হলো বিএনপি একটা আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ বিএনপি নাম না বলে এই দুটো দল বাদে বাংলাদেশে যত দল আছে এনি টাইম দে কুড বি চেঞ্জ দেয়ার পজিশন। এটা হচ্ছে ঠিক প্রশ্ন। আর যদি আপনি বলেন যে আওয়ামী লীগ আর বিএনপি জোট হবে কিনা, হ্যাঁ এই প্রশ্নটাও আসে। দেশের যে ক্রান্তিকাল, দেশের যে দুর্যোগ, এখানে আমি মনে করি দল নয় জনগণের ঐক্যটা সবার আগে দরকার, এবং সেই ঐক্যটা করতে হবে রাজনৈতিক নেতৃত্বের আন্ডারে। কারণ এই ক্ষেত্রে ড্রাইভিং সিটটা সম্পূর্ণ হচ্ছে যিনি প্রধানমন্ত্রী আছেন সরকারের হাতে। আমরা কি আশা করতে পারি কিনা এই যে জঙ্গিবাদ যে একটা বড় বিপদ, ভয়ানক বিপদ, এই বিপদে আওয়ামী লীগ বিএনপি সম্মিলিতভাবে একটা জোটবদ্ধ হবে? আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, শুধু আওয়ামী লীগ বিএনপি করলে হবে না। বাংলাদেশের সুধী সমাজ, আওয়ামী লীগ, বিএনপি, সকল রাজনৈতিক দল এক্সেপ্ট জামাত বাদ দিয়ে আমাদেরকে একটি ঐক্যে আসতে হবে। অবশ্যই ঐক্যে আসতে হবে আমাদেরকে। ঐক্যে এসে আমাদেরকে এই জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে। বিএনপি কি জামাতকে বাদ দেবে এমন তো ঘোষণা দেয়নি, তাহলে আপনি কেন বলছেন? এক্সেপ্ট বিএনপি যদি জামাতকে বাদ না দেয়, বিএনপির সাথে আওয়ামী লীগের ঐক্য হওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটি জঙ্গিবাদী দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্য করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এটির কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আপনার কথার সময় আমি একটি কথা বলি, আপনার অনেকগুলো কথার আমার উত্তর দেওয়ার আছে, আপনি অনেকগুলো কথা বলেছেন। এখানে একটি জিনিস আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি যে দেখেন, এখানে তর্কের খাতিরে আমরা অনেক কথা বলতে পারি, বাট দ্য ম্যাটার ইজ ফ্যাক্ট হচ্ছে বিএনপির সময় যে ঘটনাগুলো ঘটেছে, উনি খুব সহজেই বর্তমান একজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করে দিলেন, বাট সেই মানে সেই জঙ্গিবাদকে তাদেরই একজন উপমন্ত্রী একদম গার্ড অফ অনার দিয়ে কি বলে নিয়ে গেলেন, সেই কথায় কিন্তু উনি আসলেন না। তো এইসব জিনিসগুলোতে আমরা আসলে দোষারোপের রাজনীতিতে, বাংলাদেশ এমন একটি জায়গায় দুই ভাই, এখানে একজন আরেকজনের আত্মীয় হইতেই পারে, আত্মীয় হওয়াটা কিন্তু আমাদের জন্য খুব একটা অন্যায়ের বিষয় না, আত্মীয় হওয়াটা কিন্তু আমাদের জন্য খুব একটা খারাপজনক বিষয় না। আমাদের পরিবারে বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, জাতীয় থাকতে পারে। ওনারা তো ওই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের একজন যুদ্ধ অপরাধী ফাঁসি হওয়ার পরে উনারা প্রেস কনফারেন্স করে বলে যে তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিলেন। ওনারা তো ওই রাজনৈতিক দল, ওনাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় বলে আমার কাছে মনে হয় না। এখানে দেখেন, আমি একটি জিনিস, কতগুলো জিনিস ক্যাটাগরিক্যাল, আজকে আমি এসেছিলাম এখানে গঠনমূলক আলোচনা করতে, আমি কোনো দোষারোপ আলোচনা করতে আসিনি। দেখেন, আজকে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেরকম সিদ্ধান্ত নিয়েছে যে খুতবা, আমরা মসজিদে খুতবা, আমরা বলেছি, সরকার বলেছে যে সব মসজিদে একই রকম কমন খুতবা, এটা ভালো একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন আমরা মুসলমানদের মধ্যে কিন্তু কয়েকটি সম্প্রদায়ের আমাদের মুসলমান আমরা রয়েছে, কেউ শিয়া সম্প্রদায়, কেউ সুন্নি সম্প্রদায়, আমরা কয়েকটি সম্প্রদায় রয়েছে। আমাদের কিন্তু তরিকা কিন্তু আবার এক এক রকম, কেউ পীর সম্প্রদায়, কেউ আলেম সম্প্রদায়, আমরা কিন্তু একই রকম। তো সুতরাং সব সম্প্রদায় যে একই রকম খুতবা করবে এটা কিন্তু এটা একটা সাম্প্রদায়িক না। তা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যখন তারা খুতবা পড়ে, আমি কিন্তু দেখেছি যে একটা প্রিন্টেড কাগজ তারা নিয়ে আসে, এন্ড দ্যাট ইজ ভেটিং বাই দি গভর্নমেন্ট, হ্যাঁ, যাতে এই ধরনের কোন রকম উস্কানিমূলক কথা না হয়। আমার কাছে কথা হচ্ছে যে এটি কিন্তু একটা আমাদের ভালো উদ্যোগ, এই খুতবার মাধ্যমে আমাদেরকে একটি ভালো উদ্যোগ। আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের যেসব স্কুল কলেজগুলো রয়েছে, মানে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বেসরকারি স্কুল কলেজ বলেন, আমাদের সবগুলা কলেজ বলেন, আমরা ইংলিশ, বিশেষ করে আমরা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে আমরা দেখি যে আমাদের যেটি আমাদের কালচার, আমাদের যেটি একটি যে জাতীয় সঙ্গীত পরিবেশন করা, এই জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করবেন তখন কিন্তু একটি দেশের প্রতি কিন্তু একটি টান চলে আসে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। এই জিনিসগুলা কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে আসা উচিত। এই জিনিসগুলা কিন্তু আমাদের স্কুল কলেজগুলো। আরেকটি জিনিস আমি দিউ ভাই আরেকটু কথা বলতে চাই যে বাংলাদেশের এই যে আমরা বিপুল পরিমাণ অস্ত্র পাচ্ছি বা অনেকগুলো পাচ্ছি, এইগুলাতে আমাদেরকে চেক ব্যাক করার জন্য, এই যে আমরা কন্টেনারগুলো রিসিভ করছি বা আমরা যেগুলো আমাদের আসা উচিত, এগুলো কিন্তু আরো স্ক্যানিং এর প্রয়োজন রয়েছে। তাহলে কিন্তু আজকে এই আর্মসগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, এই জিনিসগুলোও কিন্তু আমাদের দেখা উচিত। সর্বোপরি যে জিনিসটি দেখা উচিত, সরকারের দেখা উচিত, সেটি হচ্ছে এই জঙ্গিবাদ যে আজকে হচ্ছে এটির অর্থায়ন কোথা থেকে হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু করা উচিত। মোহাম্মদ শাহেদ এবং ব্যারিস্টার পারভেজ আহমেদ, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের আয়োজন। আগামীকাল একই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন।